সবাই গুড মর্নিং। সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি ফোর্থ সেমিস্টার অনার্সের জীবন স্মৃতির অংশ থেকে, জীবন স্মৃতির গ্রন্থ থেকে বক্ন হৃদয় অংশটি আলোচনা করব। আলোচনা করার আগে বক্ন হৃদয়ের কবে প্রকাশিত হয়েছে সেটা বলবো। 1981-এ বক্ন হৃদয় গীতিকাব্যটি রচিত হয়েছিল। ওই সময়ে তার বক্ন হৃদয় রচনাকালীন সময়ে রবীন্দ্রনাথ ঠাকুরের তার সাহিত্য সম্পর্কে তার চিন্তন এবং মনন ধারণা, তার ধারণা কোথায় ছিল, কীরকম স্ট্যান্ডার্ড ছিল তার আইডিয়াগুলি, তো সেটা কিন্তু তিনি এই বক্ন হৃদয় অংশে তুলে ধরেছেন। সাহিত্য সম্পর্কে তার কি বলবো, সাহিত্য সম্পর্কে তার দার্শনিক চিন্তা, ধর্ম সম্পর্কে তার দার্শনিক চিন্তা, সাহিত্য সম্পর্কে তার গভীর চিন্তা, সেটা কী ছিল, কীরকম ছিল, সেটা কিন্তু আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর তার বক্ন হৃদয় অংশে তুলে ধরেছেন। মাই ডিয়ার স্টুডেন্ট, তোমাদেরকে খুব স্বাগত জানাচ্ছি ফেসবুক লাইভে আসার জন্য। তো বক্ন হৃদয় এখানে প্রথম দিকের একটা লাইন তুলে ধরছি। আমার এই 18 বছর বয়সের কবিতা সম্বন্ধে আমার 30 বছর বয়সের একটি পত্রে যাহা লিখেছিলাম এখানে উদ্ধৃত করি। বক্ন হৃদয় যখন লিখতে আরম্ভ করেছিলাম তখন আমার বয়স 18। বাল্যও নয়, যৌবনও নয়, বয়সটা এমন একটা সন্ধিস্থলে যেখান থেকে সত্যের আলো স্পষ্ট পাওয়ার সুবিধা নেই। আচ্ছা, একটা কথা বলি যে প্রাইম মিনিস্টার হতে গেলে একটা নির্দিষ্ট বয়স সীমা রয়েছে, প্রেসিডেন্ট হতে গেলেও একটা বয়স লাগে, নির্দিষ্ট একটা বয়স, এইজ। তো এরকম কেন সেটার প্রয়োজন, এটা কিন্তু একটা বায়োলজিক্যাল ম্যাটারও রয়েছে সেখানে। মানুষেরা যাতে ভালোভাবে সুস্থভাবে কার্য সম্পাদন করতে পারে সেটার জন্য এইসব করা হয়। তো আমার বিশ্বাস রবীন্দ্রনাথ ঠাকুরের বয়স যখন 18 ছিল তখন কিন্তু তিনি এখানে উল্লেখ করেছেন যে তখন কিন্তু তার সত্যের আলোক স্পষ্ট করতে পারেনি। তখন সত্য জিনিসটাকে তিনি নিজের মতো করে আয়ত্ত করতে পারেনি, সত্যের দর্শন কিন্তু তার হয়নি তখনও। তিনি নিজে স্পষ্ট ভাষায় এখানে তুলে ধরেছেন যে সত্যের আলো স্পষ্ট পাবার সুবিধা নেই। এত কম বয়সে সত্যের আলো স্পষ্ট পাবার ক্ষেত্রে খুবই কষ্ট হয় এবং অসম্ভবও বটে। তো সেই জন্য কবি সাহিত্যিকেরা কী করে, অন্যদের কে অনুকরণ করে এবং অনুসরণ করে পথ চলতে চেষ্টা করে। যে একটা কথা আছে, একদিনে কি রোম নগরী নির্মাণ করা যাবে না। কারণ এটা এইরকম কাজ, এই যে সত্য দর্শন, এই যে আরও মানে পরিপূর্ণতা লাভ করা কিন্তু একদিনে হয় না। তো এটা সময়ের সাপেক্ষ এবং বহু চেষ্টার ফসলই হচ্ছে এটা। তো আমি এখানে বলতে চাই যে সত্যের দর্শন পাওয়া এত কম বয়সে সম্ভব নয়, রবীন্দ্রনাথ ঠাকুরও পায়নি এরকম। তো এখন দেখো, এই সময়ে সন্ধ্যা বেলাকার সায়ের মতো কল্পনাটা অত্যন্ত দীর্ঘ এবং অপরিস্ফুট হয়ে থাকে। কল্পনাটা অত্যন্ত দীর্ঘ থাকে, বেশি বেশি কল্পনা করে এবং
অপরিস্ফুট থাকে, পরিস্ফুট নয়, বিশুদ্ধ নয়। সত্যকার পৃথিবী একটি আজগবি পৃথিবী হয়ে ওঠে। সত্যকার পৃথিবী কিন্তু তৎকালীন মানে ওই বয়সের ছেলে মেয়েরা দের কাছে সত্য জিনিসটা কিন্তু একটা আজগুবির মতো মনে হয়। সত্য মানে কি? তো তখন শুধুমাত্র তার বয়সই 18 বছর ছিল এরকম নয়, সবার বয়সই 18 বছর, এরকম একটা কথা বলেছে। এর অর্থ কি মাই ডিয়ার স্টুডেন্ট? তোমরা ভেবে দেখো যে যারা খারাপ মানুষ সে সবসময় ভাবে যে সবাই খারাপ, আর যারা ভালো মানুষ সবাইকে বিশ্বাস করতে শেখে এবং সবাইকে ভালো বলেই আচার ব্যবহার করে থাকে, দেখায়। তো ভালো মানুষ ভালো, এই জন্য ভালো মানুষের রা চিন্তা করে সবাই ভালো, আর খারাপ মানুষেরা চিন্তা করে সবাই খারাপ। তো একটা মজার ব্যাপার, রবীন্দ্রনাথ ঠাকুরের বয়স 18 ছিল এবং আশপাশের সমস্ত মানুষ, জীব জন্তু থেকে শুরু করে সবার বয়সই 18 মনে করেন তিনি। সেই কল্পনা লোকের খুব তীব্র। আচ্ছা, আমরা সকলে মিলেই একটা বস্তুহীন ব্যক্তিহীন কল্পনা লোকে বাস করতাম তখন। বস্তুহীন ব্যক্তিহীন কল্পনা লোকে বাস করতেন তখন। অনেকেরা দেখছি কয়েক মিনিট বা কিছু দেখার পরে চলে যায় এই লাইন থেকে, কিন্তু এটা কিন্তু ভালো নয়। তো একটু কাইন্ডলি ইউ হ্যাভ টু অ্যাটেন্ড আ ক্লাস so that you can know, you have to learn something from the online class. তো এরকম ভাবে চলে গেলে হবে না। তো my earnest request to you, please stay online. তো এরকম বস্তুহীন ব্যক্তিহীন কল্পনা লোকে বাস করতে, মানে বস্তু হলে বস্তু, মানে বস্তুর মধ্যে কি রয়েছে তার দোষ গুণ ইত্যাদি, এটা কিন্তু ভেবে দেখে না মানুষেরা। তো অর্থাৎ তার পরিমাণ ওজন করবার কোনো সত্য পদার্থ ছিল না, কেবল নিজের মনটাই ছিল, তাই আপন মনে তিল তাল হয়ে উঠত। এইরকম একটা পরিস্থিতি, এরকম একটা সময় তখন, যে সময়ের যে অবস্থা, এরকম মনে হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের যে তার বয়সও 18 এবং আশপাশের সবার বয়সও 18 বলে তিনি মনে করছিলেন তখন। তো রবীন্দ্রনাথ ঠাকুরের বয়স 15-16 হইতে আরম্ভ করিয়া 22-23 বছর পর্যন্ত এই যে এমন সময় গিয়েছে, ইহা একটা অত্যন্ত অব্যবহার কাল ছিল। তিনি অনুকরণ করেই লিখছেন, কোনটা সত্য কোনটা মিথ্যা সেটা বুঝতে পারেনি। এবং যে যুগে পৃথিবীতে জলভাগের জলস্থলের বিভাগ ভালো করিয়া হয়ে যায় নাই, তখন সে প্রথম পঙ্কস্তরের উপর বৃহদায়তন অদ্ভুত আকার উভয়চর যন্ত্র সকল আদিকুলের শাখা সম্পদহীন অরণ্যের মধ্যে সঞ্চরণ। এই যে শাখা সম্পদহীন অরণ্যের মধ্যে সঞ্চরণ করত তখন, মানে কি বাতাসে উড়িয়ে চলতো মন, কোনটা সত্য কোনটা মিথ্যে সেটা দেখার মতো তাদের সময় ছিল না তখন, এইরকম ছিল। তো মানে লেখার মধ্যে কোনো একটা লজিকও নাই, বা যেটা কল্পনায় আসছে সেটাই লিখছে, এরকম একটা সিস্টেম ছিল তখন। মানে 18 বছর বয়স, 15-16 থেকে তিনি 22 বছর বয়স অবধি যতগুলি কাব্য রচনা করেছেন, কবিতা রচনা করেছেন, সেই কাব্যকে তিনি একটা শাখা সম্পদহীন অরণ্যের সঙ্গে তুলনা করেছেন। মাই ডিয়ার স্টুডেন্ট, শাখা সম্পদহীন, পথহীন, তারপরে কি বলবো আর, আদিকালের শাখা সম্পদহীন অরণ্যের সঙ্গে তুলনা করেছেন। তো এরকম অপরিণত মনের প্রদূষালোকের আবেগগুলা সেরূপ পরিমাণ বহির্ভূত অদ্ভুত মূর্তি ধারণ করে একটা নামহীন পথহীন অন্তহীন অরণ্যের ছায়ে ঘুরিয়া বেড়াইতো। মন কোথায় বেড়াইতো? পথহীন, নামহীন, অন্তহীন অরণ্যের মধ্যে ঘুরে বেড়াতো। মাই ডিয়ার স্টুডেন্ট,
প্লিজ টেক কেয়ার রিগার্ডিং ইউর স্টাডি। দেখো, এই যে নামহীন, পথহীন, অন্তহীন অরণ্যের মধ্যে ঘুরে বেড়াতো তাদের মন, মানে 18 বছর বয়সের মন, এবং 15-16 বয়স থেকে 22 বছর বয়স অবধি তিনি যে কাব্যগুলি রচনা করেছেন, সেই কাব্যগুলিকে একটা নামহীন, পথহীন, অন্তহীন অরণ্যের সঙ্গে তুলনা করেছেন। ডিয়ার স্টুডেন্ট, তো আমরা এইভাবেই ধীরে ধীরে এগিয়ে যাব। তো তারা নিজেকে কিছুই জানে না বলিয়া পদে পদে আর একটা কিছুকে নকল করিতে থাকে। অনেকেরও স্টুডেন্টরা এরকম নকল করে যে সেও স্কুলে কলেজে আসে না, আমিও আসবো না, কারণ সে তাকে অনুকরণ করছে বা নকল করছে। হ্যাঁ, সেও অ্যান্ড্রয়েড মোবাইল কিনছে, সেও একটা রয়্যাল এনফিল্ড বাইক কিনছে, আমিও কিনবো, এরকম করে জ্বালাতন করে মা বাবাদেরকে। তো এটা কিন্তু বয়সের একটা দাবি, এবং সেটা কিন্তু করা দরকার নয়। তো এরকম নকল করিতে থাকে। কবিতার ক্ষেত্রে তা হতে পারে। তো এটা তো নকল করে অসত্য সত্যের অভাবকে অসংযমের দ্বারা পূরণ করতে চেষ্টা করে। অসত্য মানে মিথ্যা, সত্যের অভাব। অসত্য কোনটা, সত্য কোনটা, এই যে কোনটা সত্য কোনটা মিথ্যা, এটা দেখার সংযমতাও নাই। আবার মানে সংযমতা, টলারেন্স, এটা নাই। তো এই যে অসংযমের ধারা পূরণ করিতে চেষ্টা করে, মানে কোনো সেই সময় তো কৈশোর কাল বলা যায়। তো ওই কৈশোর কালে কোনটা সত্য এবং কোনটা মিথ্যা সেটাও দেখার কিন্তু সময় নাই, অর্থাৎ টাইম পে করতে পারে না আর কি। তো এরকম অসংযম চলে তাদের মনের মধ্যে। তো জীবনের সেই একটা অকৃতার্থ অবস্থায় যখন অন্তর্নিহিত শক্তিগুলো বাহির হইবার জন্য ঠেলাঠেলি করিতেছে। আচ্ছা, এখানে একটা খুব ভালো একটা কথা তুলে ধরেছেন আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। শিশুদের দাঁত যখন উঠিবার চেষ্টা করিতেছে, তখন সে অনুর্গত দাঁতগুলি শরীরের মধ্যে জ্বরের দাহ আনয়ন করে। হয়তো বাচ্চাদের যখন দাঁত উঠতে চেষ্টা করে, সেই তখন কিন্তু শরীরে একটা তাপমাত্রা বেড়ে যায়, অর্থাৎ জ্বরের দাহ আনয়ন হয়। তো সেই উত্তেজনার সার্থকতা তো তখন কিছুই নাই। ওই সময় যখন জ্বর উঠে তখন কিন্তু তার সার্থকতার বদলে কিন্তু অসার্থকতার কথা বেশি চিন্তা করে। দাঁত না উঠলে ভালো হইতো, এত জ্বর, এত ব্যথা, এরকম হচ্ছে। মানে বাচ্চারা কিন্তু সহ্য করতে পারে না। তো কিন্তু সহ্য করার পরে কি পায়? আফটার টলারেন্স, মানে বিয়ার আফটার, যদি মানে সহ্য করার পরে এমন একটা ফল পায়, সেটাই কিন্তু ইম্পর্টেন্ট আমাদের জীবনে। দাঁত তো উপরে উঠছে, কিন্তু যখন দাঁত উঠে তখন কিন্তু একটা জ্বর জ্বর ভাব হয়, এবং মানে কি বলে, ব্যথা অনুভব করে শিশুরা। কিন্তু সে তখন বুঝতে পারে না যে দাঁত তাকে কি কাজ দেবে, বা দাঁতের তাৎপর্য এবং গুরুত্ব কোথায়, সেটা কিন্তু তখন বুঝতে পারে না। কিন্তু যখন মাংস ওই দাঁত দিয়ে খাইতে পারে, বা ভাত খাইতে পারে, বা ভোজ্য দ্রব্য বা বস্তু খাইতে পারে, তখন কিন্তু সে বুঝতে পারে, তখন না, মা আমার দাঁত না থাকলে কি হইতো, আমি এটা চিবিয়ে কি করে খেতে পারতাম। তো এরকম কিছু চিন্তা করে। তো সেই উত্তেজনার সার্থকতা তখন কিছুই নাই ততক্ষণ পর্যন্ত দাঁতগুলা বাহিরের খাদ্য পদার্থকে অন্তরস্থ করিবার সহায়তা না করে। অ্যাকচুয়ালি বাহিরের খাদ্য পদার্থকে অন্তরস্থ করিবার সহায়তা, দেখো
তা খুব ভালো কথা বলেছেন আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর, যে বাহিরের খাদ্য পদার্থকে অন্তরস্থ অন্তরস্থ করার জন্য ধাতের প্রয়োজন, আর যখন অন্তরস্থ করিবার সহিত না করে তখন কিন্তু আমরা বুঝতে পারি না তার ইম্পর্টেন্ট। তো মনের আবেগগুলোরও সেই দশা, মনের আবেগের কথা বলছে। আমাদের অনেক আবেগের বশবর্তী হয়ে আবেগবশত আমরা অনেক কিছু কাজ করতে পারি, কিন্তু সেই আবেগের অনেক কিছু দশা, অনেক কিছু সমস্যা সৃষ্টি করে আবেগ। তো যতক্ষণ পর্যন্ত বাহিরের সঙ্গে তাহারা আপন সত্য, এই যে দাঁতের মাধ্যমে বাহিরের জিনিসকে অন্তরস্থ করতে পারছে, আর আবেগের মাধ্যমে বা কল্পনার মাধ্যমে বাহিরের জিনিসকে বা উপলব্ধির মাধ্যমে বাহিরের জিনিসকে অন্তরস্থ করার নামই হচ্ছে সাহিত্য। সাহিত্য এইসব জিনিস শেখায়, উপলব্ধির মাধ্যমে বাহিরের জিনিসকে অন্তরস্থ করার একটা আয়োজন দেখা যায় সাহিত্যে। তো তখনকার অভিজ্ঞতা এরকম হয়েছিল যে, আরেকটা এখানে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এই কথাও বলেছেন যে ইংরেজি সাহিত্যের কথা তিনি শুধু বাংলা সাহিত্যের কথাই বলেননি, এখানে তো ইংরেজি সাহিত্যের কথাও তিনি তুলে ধরেছেন। উদাহরণস্বরূপ দেখো, সেই সময়টার কথা বলতেছে, তখনকার দিনে তাকাইলে মনে পড়ে, অর্থাৎ 1881-এ যখন 1881-এ যখন তিনি বক্নহৃদয়টি লিখেছিলেন, তখন কিন্তু আমাদের তৎকালীন সময়ে ইংরেজি সাহিত্য হইতে আমরা যে পরিমাণে মাদক পাইয়াছি সে পরিমাণে খাদ্য পাই নাই। মাদক দ্রব্য কি? মাদক দ্রব্য অনেক আছে, যেমন বিড়ি, সিগারেট, এইসব গাঁজা তাজা বা ট্যাবলেট অনেক কিছু যেটা রয়েছে, যেটা একদম নিষিদ্ধ ভারতবর্ষে। তো এরকম জিনিসটি হচ্ছে মাদক। তো শুধু মাদকই পেয়েছি আমরা কোথা থেকে? ইংরেজি সাহিত্য থেকে। এটা কার কথা? কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কথা। তাহলে কোনটা পাওয়ার দরকার? তো এখন দেখো, যে পরিমাণে মাদক পাইয়াছি সেই পরিমাণে খাদ্য পাই নাই। তাহলে কি পেয়েছে? মাদক। মাদক খেলে কি হয়? নেশা হয়, তাই তো? মানে পড়লে আরও পড়তে ইচ্ছে করে, দেখলে আরও দেখতে ইচ্ছা করে, এটা একটা নেশা। তো শুধু নেশাই পেয়েছি, কিন্তু খাদ্য পাইনি। খুব ভালো কথা বলেছেন আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। তো মাদক, তখনকার দিনে আমাদের সাহিত্য দেবতা ছিলেন শেক্সপিয়র, মিল্টন ও বাইরন। শেক্সপিয়র, মিল্টন ও বাইরন তৎকালীন সময়ের কি সাহিত্য দেবতা। সবাই ইন্ডিয়ানরাও কিন্তু তৎকালীন সময়ে 1881 এর সময়ে, মানে ওই সময়ে কিন্তু আমাদের ভারতবর্ষের মানুষেরা কিন্তু ইংরাজি সাহিত্যের দিকেই বেশি তাদের মনোযোগ ছিল। তো এই যে ইহাদের লেখার ভিতরে যে জিনিসটা আমাদেরকে খুব করিয়ে নাড়া দিয়েছে, সেটা হচ্ছে হৃদয়বেগের প্রবলতা। এখন সাহিত্য দেবতা ছিলেন তৎকালীন সময়ের কে? শেক্সপিয়র, মিল্টন ও বাইরন। এই তিনজনকে ইংরাজি সাহিত্যের সাহিত্য দেবতা হিসাবে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তুলে ধরেছেন তার এই বক্নহৃদয় কাব্যে, মানে বক্নহৃদয় অংশে, জীবন স্মৃতির বক্নহৃদয় অংশে তুলে ধরেছেন। তো ইহাদের লেখার ভিতরকার যে জিনিসটা আমাদিগকে খুব করিয়া নাড়া দিয়াছে, সেটা হৃদয়বেগের প্রবলতা। হৃদয়বেগ মানে কি?
যেমন একটু আগে আমি বলেছিলাম, সত্য এবং অসত্য এটাকে বোঝার একটা সংযমতাও নাই। এই যে তৎকালীন সময়ে ইউরোপে একটা নবজাগরণ শুরু হয়েছিল, যে তাদের চিন্তন এবং মনন সব কিছুকে জাহির করে বলার এবং বেশি বেশি করার, আতিশয্য করে বলার একটা আহ, রীতি চল হয়েছিল। নবজাগরণের ফসল এটা ইউরোপে। তো এখন দেখো, এই হৃদয়বাগের প্রবলতা ইংরেজ লোক ব্যবহারে চাপা থাকে, কিন্তু সাহিত্যে ইহার আধিপত্য যেন পরিমাণে বেশি। সাহিত্যে কিন্তু তারা বেশি বেশি করে দেখায়, এবং এই যে হৃদয় ব্যাগ ইমোশনাল কিন্তু মানুষের কাছে তারা দেখায় না, কিন্তু সাহিত্যে কিন্তু বেশি বেশি করে এবং তীব্র আকার ধারণ করছিল সেরকম হৃদয় ব্যক্তি তখন, মানে তাদের সাহিত্যে। তো এখন দেখো যে আহ, হৃদয়বেগ একান্ত আতিশয্যের লয়ে গিয়া তাহাকে একটা বিষম অগ্নিকাণ্ডে শেষ করা এই সাহিত্যের একটা বিশেষ স্বভাব। মানে হৃদয়বেগ ইমোশনালকে এমনভাবে দেখিয়েছে, যেমন কিভাবে কান্নাকাটি করে একটা জিনিসের জন্য কত হাঙ্গামা, কত এই সব, মানে বিভিন্ন ধরনের যে ইমোশনাল রিলেটেড ম্যাটার আর অ্যাক্টিভিটিস ফোকাসড হয়েছিল সেই সময়ে। মানে আহ, এবং ইমোশনালকে এমনভাবে আতিশয্যে লয় নিয়ে যে দেখানোর যে একটা প্রয়াস দেখা যাচ্ছিল তখন, সেটাই হচ্ছে তৎকালীন সময়ের একটা সাহিত্যের স্বভাব। অন্তত সেই দুর্দাম উদ্দীপনাকে আমরা ইংরেজি সাহিত্যের সার বলিয়া গ্রহণ করেছিলাম। আমাদের বাল্য বয়সের সাহিত্য দীক্ষার দাতা অক্ষয় চৌধুরী মহাশয় যখন বিভোর হয়ে ইংরেজি কাব্য আওড়াইতেন, তখন সে আবৃত্তির মধ্যে একটা তীব্র নেশার ভাব ছিল। রোমিও জুলিয়েতের প্রেম উন্মাদ, লিওরের অক্ষম পরিতাপের বিক্ষোভ, উঠেলুর ঈর্ষানলের প্রলয় দাবদাহ, সেই সমস্তের মধ্যে যে একটা প্রবল অতিশয়তা আছে তাহাই তাদের মনের মধ্যে উত্তেজনার সঞ্চার করিত, অর্থাৎ উত্তেজনা সৃষ্টি সঞ্চার করে। তো আমাদের সমাজ, এই যে আমাদের সমাজ, ভারতবর্ষের সমাজ, আমাদের ছোট ছোট কর্মক্ষেত্র এমন সকল নিতান্ত এগিয়ে বেড়ার মধ্যে ঘেরা, যে সেখানে হৃদয়ের জোর জাপ্তা প্রবেশ করিতেই পাই না। দেখো, এখানে একটা ইউরোপীয় সমাজ আর একটা ভারতবর্ষের সমাজ, যে কথাই তুলে ধরেছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। তো আমাদের সমাজ, আমাদের ছোট ছোট কর্মক্ষেত্র এমন সকল নিতান্ত এগিয়ে বেড়ার মধ্যে ঘেরা, যে যেখানে হৃদয়ের জ্বর জাপ্তা প্রবেশ করিতে পায় না, সমস্তই যতদূর সম্ভব ঠান্ডা এবং চুপচাপ। এই জন্যই ইংরেজি সাহিত্য হৃদয়বেগের এই বেগ এবং রুদ্রতা আমাদেরকে এমন একটি প্রাণের আঘাত দিয়েছিল, যাহা আমাদের হৃদয় স্বভাবতই প্রার্থনা করে। তো এখন দেখো, এখানে রবীন্দ্রনাথ ঠাকুর সাহিত্যকলার সৌন্দর্য আমাদিগকে যে সুখ দেয়, ইহা সে সুখ নহে, ইহা অত্যন্ত স্থিরতার মধ্যে খুব একটা আন্দোলন আনিবারিক সুখ, তাহাতে যদি তলার সমস্ত পাক উঠে পড়ে সেই স্বীকার করে। আচ্ছা, এই যে আমাদের সমাজ, আমাদের ছোট ছোট কর্মক্ষেত্র এমন সকল নিতান্ত এগিয়ে বেড়ার মধ্যে ঘেরা, সেখানে হৃদয়ের জোরজাপ্তা নেই বললেই চলে কবিগুরু রবীন্দ্রনাথের ভাষায়। সমস্তই যতদূর সম্ভব ঠান্ডা চুপচাপ এবং সহজ সরল মনের অধিকারী আমাদের ভারতবর্ষের মানুষরা বেশি করে দেখানো কাজটা করেন না। তো যেটা আছে সেটা নিয়ে সন্তুষ্ট থাকে, এবং বেশি বেশি করে ইমোশনাল ম্যাটারটাকে হাইলাইট করতে চেষ্টা করে না, এবং যেটা ভাবে, যেটা বলে সেটাই বাস্তবায়িত করে, সেটা হচ্ছে ভারতবর্ষের সমাজ। তো ইউরোপের যখন একদিন মানুষের হৃদয় প্রবৃত্তিকে অত্যন্ত সংযত পীড়িত করিবার দিন গুছিয়ে গেল, তখন প্রবল প্রতিক্রিয়া স্বরূপে রেনেসাঁর যুগ আসিয়াছিল। এই যে ইউরোপের রেনেসাঁসের যুগে মানুষের মধ্যে এমন একটা হৃদয়বাগের যে প্রকট তীব্র হয়ে উঠেছিল, সেটার বহিঃপ্রকাশ হচ্ছে ইউরোপীয় সাহিত্যে আমরা লক্ষ্য করতে পারি। তো আরেকটা জিনিস,
আহ, মানুষ এই সাহিত্যে ভালো মন্দ সুন্দর অসুন্দরের বিচার মুখ্য ছিল না। সাহিত্যে ভালো মন্দ সুন্দর এবং অসুন্দরের বিচার মুখ্য ছিল না। মানুষ আপনার হৃদয় প্রকৃতিকে খারাপ, সমাজের কাছে সেটা খারাপও হইতে পারে, আবার খারাপ ভালো মন্দ সেটা তারা কিন্তু বিবেচনা করে না এবং ভাবে না, কিন্তু যেটা মনে আসে সেটাই লিখে চলেছে তারা। যেটা ভাবছে সেটা যেটা ভাবছে সেটাই তারা কিন্তু লিখে চলেছে। মানুষ আপনার হৃদয় প্রকৃতিকে তাহার অন্তঃপুরের সমস্ত বাধামুক্ত করিয়া করিয়া দিয়া তাহারই উদ্দাম শক্তির যেন চরম মূর্তি দেখিতে চাহিয়েছিল। এই জন্য এই সাহিত্য প্রকাশের অত্যন্ত তীব্রতা, প্রাচুর্য এবং অসংযম দেখতে পাওয়া যায়। অর্থাৎ যেটা মনের মধ্যে আছে সেটাই লিখে ফেলে, এবং সেটা লিখলে কি প্রভাব পড়বে সমাজে সেটা কিন্তু তারা ভেবে দেখে না, ভাবে না। তো বিফোর গোয়িং টু পাবলিশ দ্য রাইটিংস বা বিফোর গোয়িং টু রাইটিং এনি থিংস, তো তারা কিন্তু ভাবে না যে এই কথাগুলি লিখলে কি হবে, তার পরিণামই বা কী হবে, সেটা কিন্তু তারা কখনো চিন্তাও করে না এবং ভাবেও না। তো এরকম একটা অত্যন্ত তীব্রতা, প্রাচুর্য এবং অসংযম লক্ষ্য করা যায় তৎকালীন সময়ের সাহিত্যে, অর্থাৎ ইংরেজি সাহিত্যে। তো ইউরোপীয় সমাজের সেই চিন্তন এবং সেই অবস্থার কথা কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর তুলে ধরেছেন এখানে। ইংরেজি সাহিত্যে আর একদিন যখন পোপ এর কালের তিমাতে তালাবদ্ধ হইয়া ফরাসি বিপ্লব নৃত্যের জাপ তালের পালা আরম্ভ হইল, বাইরন সেই সময়কার কবি, তাহার কাব্যেও সেই হৃদয়বেগের উদ্দামতা আমাদের এই ভালো মানুষ সমাজের গুমতা পড়া হৃদয়টিকে এবং এই কনে বউকে উতলা করিয়া তুলেছিল। গুমতা পড়া হৃদয়টিকে উতলা করেছে এবং সবাই ইংরাজি সাহিত্যের প্রতি আকৃষ্ট হয়ে এবং ধাবিত হয়েছিল তখন, যে কারণ তারা কোনো সত্য বা মিথ্যা যেটা আসছে মনের মধ্যে সেটা সমাজে কি প্রভাব পড়বে, এক একটা শব্দের ব্যবহার কি করা উচিত নয়, সেটা কিন্তু তারা ভেবে দেখে না। শুধু ভাবে যে সেটা যেটা মনে আসছে সেটাই কিন্তু তারা সাহিত্যের স্থান দিয়েছে। তো এরকম অবস্থা ছিল ওই সময়ে। তো এখন সেই প্রথম জাগরণের দিন সংযমের দিন নহে, তাহা উত্তেজনার দিন। তো অথচ ইউরোপের সঙ্গে আমাদের অবস্থার খুব একটা প্রভেদ ছিল। ইউরোপীয় চিত্তের এই চাঞ্চল্য, নিয়ম বন্ধনের বিরুদ্ধে বিদ্রোহ সেখানকার ইতিহাস হইতেই সাহিত্যে প্রতিফলিত হয়েছিল। অর্থাৎ ইউরোপে যেটা ঘটেছিল, যে ঘটনাগুলি ঘটেছিল ইতিহাসে, তো সেই সব ইতিহাসের ঘটনা বলেই সাহিত্যে প্রতিফলিত হয়েছিল। তো এটাও কিন্তু মেনে নেওয়া দরকার, রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন। তো সেখানে সত্যি ঝড় উঠেছিল বলিয়ে ঝড়ের গর্জন শোনা গিয়েছিল। আমাদের সমাজ একদিকে ইউরোপীয় সমাজ এবং ফরাসি বিপ্লবের যে ম্যাটারগুলি, আর এইদিকে আমাদের সমাজের কথাও কিন্তু তুলে ধরেছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। দেখো, আমাদের সমাজে যে অল্প একটু হাওয়া দিয়েছিল তাহার সত্য সত্যি মর্মধ্বনির উপরে চড়িতে চাই না, কিন্তু সেটুকুতে তো আমাদের মন তৃপ্তি মানতে ছিল না। এই জন্য আমরা জ্বরের দাখিল নকল করিতে গিয়ে নিজের প্রতি জবরদস্তি করে অতিসাহিত্যের দিকে যাইতেছিলাম। অর্থাৎ রবীন্দ্রনাথ ভারতবর্ষের সাহিত্যিকরাও ওই তাদেরকে নকল করতে গিয়ে অতিসাহিত্যের দিকে ধাবিত হচ্ছিল। তো এই যে তো ওই রকম একটা ইউরোপীয় নবজাগরণের যে মানে লেখকদের মারফতে যে আমরা যে একটা প্রভাবিত হয়েছি, এবং তাদের সেই প্রভাবিত হওয়ার কারণে সত্য সুরের মর্মধ্বনি কিন্তু সাহিত্যে প্রতিফলিত হয়নি। তো শুধু হৃদয়বেগের সুরই প্রতিফলিত হয়েছিল। তো কিন্তু এখন দেখো, এই জন্যে আমরা ঝড়ের দাগের নকল করিতে গিয়ে নিজের প্রতি জবরদস্তি করিয়া অতিশয়োক্তির দিকে
যাইতেছিলাম, এরকম বলেছে। তো ইংরাজি সাহিত্যে এখন ইংরাজি সাহিত্য এবং বাংলা সাহিত্য কীরকম একটা পরিস্থিতি কন্ডিশনে ছিল, সেটা কিন্তু তুলে ধরলেন আমাদের কবি। ইংরাজি এখনও যে যুগটা কাটিয়েছে বলে মনে হয় না, সহজে কাটিবে না। তার প্রধান কারণ ইংরাজি সাহিত্যে সাহিত্য কলার সংযম এখনো আসে নাই। রবীন্দ্রনাথ ঠাকুর বলেছে ইংরাজি সাহিত্যে সাহিত্য কলার সংযম, অর্থাৎ যেটা সমাজে ঘটে সেটাই লিখে ফেলে, কিন্তু সেটার যে পরিণাম কি হবে সেটা কিন্তু বিবেচনা না করেই তারা কিন্তু লিখে ফেলেন সাহিত্যিকরা। তো এই যে ইংরেজি সাহিত্য কলার সংযম এখনো আছে নাই, এখনো সেখানে বেশি করিয়া বলা এবং তীব্র করিয়া প্রকাশ করার প্রাদুর্ভাব সর্বত্রই। তো এখানে ইংরেজি সাহিত্যের একটা বিশেষ দিকগুলিকে তিনি এখানে তুলে ধরেছেন। কি এখানে আবার পেয়েছি যে ইংরাজি সাহিত্য কলার সংযম নাই, বেশি করিয়া এবং তীব্র করে প্রকাশ করার একটা যুগ রয়েছে সেখানে, এরকম। তো এখন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর সাহিত্যের উদ্দেশ্য এবং সাহিত্যের লক্ষ্য কি সেটা বলতে চেয়েছেন। সাহিত্যের লক্ষ্য তো কি? সাহিত্যের লক্ষ্যই পরিপূর্ণতার সৌন্দর্য, এবং সাহিত্য কি করবে? পরিপূর্ণতার সৌন্দর্য ধান করবে, পরিপূর্ণতা সৌন্দর্যের কথা লিখবে কোথায়? সাহিত্যে। সুতরাং পরিপূর্ণতা সাহিত্যের কথা লিখতে গেলে কিসের প্রয়োজন? সংযম এবং সরলতা প্রয়োজন। এই যে সংযম এবং সরলতা চিত্র কিন্তু আমরা ইউরোপীয় সাহিত্যে কিন্তু পাই না, ইংরেজি সাহিত্যে পাই না। এটাই রবীন্দ্রনাথ ঠাকুর বলতে চেয়েছেন। তো আমাদের মন, অর্থাৎ এখানে রবীন্দ্রনাথ ঠাকুর আরেকটা কথা বলেছেন যে আমাদের মন শিশুকাল হইতে মৃত্যুকাল পর্যন্ত কেবলমাত্র এই ইংরাজি সাহিত্যে গড়িয়ে উঠিতেছে। তো এরকম একটু প্রভাব তো রয়েছে। এই জন্য সাহিত্য রচনার রীতি ও লক্ষ্যতে এখন আমরা ভালো করিয়া ধরিতে পারিছি বলিয়া মনে হয় নাই। অর্থাৎ এই জন্য বাংলা সাহিত্যে তখনও কিন্তু মানুষেরা কিন্তু সেই রূপভাবেই মানে ইংরেজি সাহিত্যে যেভাবে লেখালেখি হয় সেই রূপভাবে বাংলা সাহিত্যেও তুলে ধরার চেষ্টা করে এবং অনুকরণ করতে চেষ্টা করে লেখকরা। তো আবার অনেকেরা এখানে ধর্মের কথাও বলছে আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। তো নাস্তিকতার কথা তো আছে, অনেকেরা নাস্তিক, মানে ঈশ্বরকে বিশ্বাস করে না, এরকম দলও আছে। আবার একদল ঈশ্বরের অস্তিত্ব বিশ্বাসকে যুক্তি অস্ত্রে ছিন্ন করিবার জন্য সর্বদাই চেষ্টা করে থাকে, এরকম লেখক শ্রেণীরও কথাও বলেছেন আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। আর আরেক দল ধর্মকে বিশ্বাস করিতেন না, সম্ভোগ করিতেন। এই জন্য ধর্মকে উপলব্ধ করে যত কলা কুশল, ধর্মকে বিশ্বাস করে না, কিন্তু কি করে? সম্ভোগ করিতেন, সম্ভোগ। তো এই জন্য ধর্মকে উপলক্ষ করিয়া যত কলা কুশল, যত প্রকার শব্দ গন্ধ রূপরসের আয়োজন আছে, তাহাতে বুঘির মতো আশ্রয় করিয়া তাহারা আবিষ্ট হইয়া থাকিতে ভালোবাসিতেন। ভক্তি তাহাদের বিলাস। অর্থাৎ ভক্তির নামে অনেক সময় দেখি আমরা অনেক রকম আড়ম্বর বা আয়োজন দেখতে পাই, যে এটা কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের চোখে একটা কি ভক্তির নামে বিলাসিতা, এবং ভক্তি তাদের বিলাস। এখন ধর্ম বিদ্রোহ আমাকে পীড়া দিত, তথাপি ইহা যা আমাকে একেবারে অধিকার করে তাহা নহে। যৌবনের প্রারম্ভে বুদ্ধির উদ্ধত্তের সঙ্গে এই বিদ্রোহতা
আমার মনেও যোগ দিয়েছিল আমাদের পরিবারে। এখন রবীন্দ্রনাথ ঠাকুর বলছেন যে তাদের পরিবারে, নিজের পরিবারের আহ, যে ধর্ম সাধনা ছিল তাহার সঙ্গে আমার কোনো সংস্রব ছিল না, সম্পর্ক নাই। তিনি আসলে আহ, উন্নত মানের আহ, সত্যিকারের ধর্ম পালন করতে প্রয়াসী এবং আহ, ধর্মকে সম্ভোগ করতে চাই না, এবং কলাকৌশল এবং শব্দ গন্ধ রূপরসের মাধ্যমে ধর্মকে আহ, অবলম্বন করতে চাই না। তো ভক্তিকে বিলাসিতার মধ্যে ভক্তিকে বিলাসিতার মধ্যে দেখতে চাই না রবীন্দ্রনাথ ঠাকুর। তো এরকম আমি তাহাকে গ্রহণ করি নাই, যে তাদের ঠাকুর বাড়ির ধর্মকেও তিনি কিন্তু গ্রহণ করে না। তো এরকম সেই জন্যই এখন দেখো একটা কবিতা তিনি লিখেছেন, কোন প্রয়োজন উত্তেজনা, কবির একটি শ্লোক, আমার হৃদয় আমারই হৃদয়, বেচিনি তো তাহা কাহারুর কাছে, ভাঙা চোরা হোক যা হোক তা হোক, আমার হৃদয় আমারই আছে। অর্থাৎ অন্যের 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 কথাবার্তা শুনে নিজের হৃদয়কে ছপে দেওয়া, বিসর্জন করে দেওয়া, একেবারে বিলিয়ে দেওয়া, সেটা কিন্তু মানা যায় না, এবং সেটা রবীন্দ্রনাথ ঠাকুর করেননি। কিন্তু অনেকজন করতো তখন এরকম, নিজের কিছু নেই বলেই স্বীকার করেন। কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর, আমার অনেক আছে, হিমালয়ের মতো আমার জ্ঞান আছে, এরকম চিন্তাভাবনা করতেন। এবং সেই জন্যই তো তিনি রবীন্দ্রনাথ ঠাকুর। তো নিজের এই যে ব্যক্তিত্ব না থাকলে কবিও হওয়া যাইত না, এরকম। তো এখন দেখো যে এখন একটা কথা বলছে যে সত্যের দিক দিয়ে হৃদয়ের কোনো বালাই নাই, তাহার পক্ষে ভাঙিয়ে যাওয়া বা অন্য কোনো প্রকার দুর্ঘটনা নিতান্তই বাহুল্য, কিন্তু যেন তাহা ভাঙিয়েছে এমন একটা ভাবাবেশ মনের নেশার পক্ষে নিতান্তই আবশ্যক। দুঃখ বৈরাগের সত্যতা স্থানীয় স্পৃহণীয় নয়। আচ্ছা, সেই জন্যে আজও আমরা ধর্মকে যেখানে সত্যে প্রতিষ্ঠিত করতে না পারি, সেখানে বাবুকতা দিয়ে আর্টের শ্রেণীভুক্ত করিয়া তাহার সমর্থন করি। সেই জন্য বহুল পরিমাণে আমাদের দেশ হিতৈষিতা, দেশের যথার্থ সেবা নহে। এই জন্যই তো এই যে ধর্ম বিশ্বাস, ধর্ম সত্যিকারের ধর্ম পালন না করে, অবলম্বন না করে, দেশের সেবায় নিজেকে নিয়োজিত করতে চেষ্টা করলেও কিন্তু সত্যিকারের দেশ সেবায় পরিণত হতে পারে না মানুষেরা, এটা কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর বলেছে। এবং সেই জন্য বহুল পরিমাণে আমাদের দেশ হিতৈষিতা, দেশের যথার্থ সেবা নহে, কিন্তু দেশ সম্বন্ধে হৃদয়ের মধ্যে একটা ভাব অনুভব করার আয়োজন করা। তো মাই ডিয়ার স্টুডেন্ট, আমি প্রথম দিকে বক্ন হৃদয় কাব্যটি খুব সম্ভবত 1981 বলে দিয়েছি ভুলবশত, তো সেটা হবে 1881। তো এটা মনে রাখবে, এটা পরে নেবে এভাবে। তো ডিয়ার স্টুডেন্ট, আমরা অনেক কিছু জানতে পেরেছি বক্ন হৃদয় রচনাকালীন সময়ে কবির মানসিকতা কীরকম ছিল, আর তারপরে শিশুদের দাঁত ওঠার সময় আমাদের কি অবস্থা হইতো, এরকম। তো তারপরে ইংরাজি সাহিত্যের কথা, সাহিত্য দেবতার কথা বলেছি, ইউরোপের নবজাগরণের কথা বলেছি, সংযত ও পীড়িত হওয়ার কথা বলেছি, আর বলেছি ইংরেজি সাহিত্যের একটা রূপরীতি বা সাহিত্যের দিকগুলি তুলে ধরা হয়েছে, আর বাংলা সাহিত্যের বা রবীন্দ্রনাথ ঠাকুরের মতে সাহিত্যের লক্ষ্য কী সেটাও আমরা আলোচনা করেছি। তো আর আর আলোচনা করেছি ধর্মকে নিয়ে, সত্যিকারের ধর্মের কথা বলা হয়েছে এখানে। তো এইসব আর একটা কথা, একটা শ্লোক, কবিতার শ্লোক এখানে আমি পরে শুনিয়েছি তোমাদেরকে, যে আমার হৃদয় আমারই হৃদয়, বেচিনি তো তাহা কাহারুর কাছে, ভাঙাচোরা হোক যা হোক তা হোক, আমার হৃদয় আমারই আছে, এরকম একটা কবিতা
কবিতার লাইন তোমাদের কাছে তুলে ধরেছি। ডিয়ার স্টুডেন্ট, আশা করব তোমরা এই বকনহৃদয় ক্লাসটি তোমরা ভালো করে দেখবে এবং দেখে অনেকটা বুঝতে পারবে। আর আমি শুধু ভিডিও অনলাইনটি তে ক্লাস করি এরকম নয়, কিন্তু এখন তোমাদেরকে পিডিএফেও এটা তুলে দেব। হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি পিডিএফ করে দেব, তোমরা পড়াশোনা করবে বাড়িতে বসে বসে। আর সময় নষ্ট করা যাবে না, কারণ দেশের অনেক ক্ষতি হয়েছে এবং পড়াশোনা না করলে আরও ক্ষতি হবে দেশের। এই কথা বলেই আজকে আমি এই আমার ক্ষুদ্র ক্লাসের সমাপ্তি ঘোষণা করতে চাইছি। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। Stay healthy and stay at home. Thank you so much.